সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 2 নাম্বার পর্ব বা 2 নাম্বার ক্লাসে। আজকে আমাদের পর্ব 2তে আমরা নামকরণ শিখব জৈব যৌগের। সো তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে জয়েন করছো শুরুতেই আমাকে একটু জানাই দিতে পারো, তারপরে আমরা ক্লাসের মেইন পড়াশোনায় চলে যাব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছে। তোমরা যারা যারা আমাকে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। তোমাদের পর্ব 1 কেমন লাগছে, পর্ব 1 ঠিকঠাকভাবে বুঝছো কিনা এটা আমাকে জানাইতে পারো। আর আজকে আমরা পর্ব 2তে মেইনলি শিখবো নামকরণ, জৈব যৌগের নামকরণ শিখবো। সো জৈব যৌগের নামকরণে যা যা লাগবে তাইটাই আমরা আজকে দেখাই ফেলবো। তো পর্ব 2 আমাদের মেইনলি টোটালি নামকরণের উপর। ওকে, সো আমরা এখনই ক্লাস শুরু করব। খুব বেশি দেরি করব না, কথাবার্তা খুব বেশি উল্টাপাল্টা বলবো না, শুরুতেই ক্লাসে চলে যাব। জাস্ট আমরা একটু ওয়েট করতেছি যাতে সবাই জয়েন করে, সবাই জয়েন করার পরে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো নামকরণ শুরু করার আগে আমি নামকরণ নিয়ে তোমাদের একটা দিক নির্দেশনা দিব, মানে গাইডলাইন দিব যে নামকরণের ক্ষেত্রে আসলে কি করা উচিত, কিভাবে করা উচিত, আগে মাথায় রাখতে হবে। খেয়াল করো, নামকরণের ক্ষেত্রে নামকরণের যে নিয়ম আছে, নামকরণের যে নিয়মগুলো আছে, নিয়ম আমাদের মাস্ট শিখতে হবে। নামকরণের নিয়ম এটা আমাদের মাস্ট শিখতে হবে। নিয়ম ছাড়া নামকরণ তুমি কখনোই পারবে না। বাট নামকরণ আসলে নিয়মের উপর ডিপেন্ড করে না, নামকরণ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা নামকরণে তুমি তত বেশি দক্ষ হয়ে উঠবা। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি যত বেশি প্র্যাকটিস করবা নামকরণে তুমি তত বেশি দক্ষ হয়ে উঠবা। সো তোমার প্র্যাকটিস বেশি হইতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে পারতে হবে, তাহলেই তুমি নামকরণে ভালো হয়ে উঠবা। এখন প্রশ্ন কিভাবে প্র্যাকটিস করবা। শুরুতে আমি তোমাকে বলছি যে তুমি যখন জৈব যৌগ প্রথম পড়া শুরু করবা, যেমন ধরো এখন তুমি আমার সাথে পড়া শুরু করছো, শুরুতে তুমি 2 ঘন্টার উপরে সময় নামকরণে দিবা না, মাত্র 2 ঘন্টা সময় দিবা নামকরণে। এই 2 ঘন্টা নামকরণে সময় দেওয়ার পর তোমাকে পরবর্তী টপিকে চলে যেতে হবে। পরবর্তী টপিক কি আছে? পরবর্তী টপিক আমাদের সমানুতা আছে, তারপরে বন্ধন বিভাজন আছে, বিক্রিয়ার কৌশল আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আছে, বেনজিনের বিভিন্ন বিক্রিয়া আছে, এগুলাতে চলে যেতে হবে। এগুলাতে যখন তুমি চলে যাবা, চলে যে ওগুলা পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বইয়ের ওই নামকরণ অংশটাতে যে 1টা 2টা 3টা করে নামকরণ প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন যখন তুমি জৈব যৌগ নিয়ে পড়তে বসবা তখন প্রতিদিন 1টা 2টা 3টা করে প্র্যাকটিস করতে হবে। এবার বলবা ভাই প্রতিদিন 1টা 2টা 3টা করে প্র্যাকটিস কেন করতে বলছেন? কারণ বইতে যে সমস্ত নামকরণগুলো দেয়া আছে, ধরে নিলাম বইতে 30টা মতো নামকরণ করে দেয়া আছে, তো তোমার যখন এমসিকিউ কোশ্চেন দিবে, ধরো ঢাকা ইউনিভার্সিটি দিছে, বুয়েট দিছে, বা যে তোমার বোর্ড পরীক্ষায় আসছে, যেই জায়গা থেকেই নামকরণ থেকে প্রশ্ন দিক, এই 30টা মতো বইতে সলভ করে দেয়া আছে, এর ভিতর থেকেই আসে, এর ভিতর থেকে আসে। এখন এই 30টা তোমাকে যদি ভালো করে সলভ করতে হয় তাহলে অল্প অল্প করে ওই জায়গাতে যে প্র্যাকটিস করতে হবে। তো তুমি একদিনে 30টা করার ট্রাই না করে প্রতিদিন তুমি অল্প অল্প করে 1টা 2টা 3টা করে প্র্যাকটিস করলা, প্রতিদিন তুমি 1টা 2টা 3টা করে প্র্যাকটিস করলা, লিখে লিখে প্র্যাকটিস করলা, বোঝার চেষ্টা করলা। ব্যাপার যেটা হয়, তুমি নিয়ম শেখো, নিয়ম তোমার বেসমেন্ট, এই নিয়ম তোমার নামকরণের বেসমেন্ট। বাট তুমি যখন প্র্যাকটিস করতে যাবা তখন তুমি ফিল করবা যে এক একটা এক এক ভাবে হচ্ছে, নিয়ম খুব কমই ফলো করে, বেসিকটা তোমার নিয়ম ফলো করে হয়, বাট প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা 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 ট্যাকটিক্স খাটায় তারপরে নামকরণ করতে হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাকটিক্স আসে। সো আজকে আমরা বেসিক্যালি নিয়ম শিখব এবং সেই নিয়মের উপর ডিপেন্ড করে আমরা কিছু সলভ করব, অনেকগুলা প্র্যাকটিস করব। আজকে আমাদের বেসমেন্ট দাঁড়াই যাবে। আজকে আমরা সেই বেসিক 2 ঘন্টার প্র্যাকটিস করব। এই 2 ঘন্টার ভিতরে আমাদের ক্লাস যাবে দেখা যাচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, বাকি 40 মিনিট তোমার নিজের প্র্যাকটিস, বাকি 40 মিনিট কি তোমার নিজের প্র্যাকটিস। সো এই যে 2 ঘন্টা আমরা নামকরণে দিব, এই 2 ঘন্টা দিলে তোমার নামকরণের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে তুমি অল্প অল্প করে সামনে যত যাবা তত তোমার নামকরণ পড়তে হবে। যেমন ধরো আমরা পুরো সমানুতা যখন পড়বো, সমানুতার ভিতরে প্রচুর যৌগের উদাহরণ আসবে। সো ওই সমস্ত যৌগগুলোর নাম আমরা ওই সমানুতা পড়তে যেই দেখবো যে আচ্ছা কোনটার নাম কি। তো এইভাবে আমাদের যাইতে হবে। সো চলো আমরা শুরু করি, আমরা দেরি না করে আজকে শুরু করি। প্রথমেই আসো আমরা নামকরণের ক্ষেত্রে, আগের দিন বলেছিলাম যে নামকরণের ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম শিখতে হয়, কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম শিখতে হয়। সো ধরো একটা কার্যকরী মূলক, তার যে অগ্রগণ্য ক্রম এইটা আমাদের শিখতে হবে। তো
তো আমরা গতদিন এইটার ছক পুরা মুখস্থ করিয়েছিলাম, আজকে আবার দেখাই দিব, কারণ হচ্ছে এই অগ্রগণ্য ক্রম কিভাবে কাজ করে সেটা আমাদের জানা লাগবে। তো আমরা আগে এখানে একটা জিনিস শিখব যে অগ্রগণ্য ক্রম এইটার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার কার, আমরা বলছিলাম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি? COOH। তারপরে বলেছিলাম এর চেয়ে কম পাওয়ার হচ্ছে সালফোনিক অ্যাসিড, এটাকে বলে SO3H। এরপরে বলেছিলাম অ্যাসিড হ্যালাইড, এটাকে বলে COX। এরপরে বলেছিলাম অ্যাসিড অ্যামাইড, এটাকে বলে CONH2। এই চারটা হচ্ছে অ্যাসিডের চারটা জাত, অ্যাসিডের চারটা জাত যার পাওয়ার সবচেয়ে বেশি। সো যদি আমাদের একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে নামকরণের জন্য প্রথমে প্রাধান্য দিতে হয় এই চারটা জাতকে। এরপরে বলেছিলাম নাইট্রাইল বা সায়ানাইড, যেটাকে আমরা বন্ড CN দিয়ে প্রকাশ করি। তারপরে বলেছিলাম অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে বন্ড CHO। তারপরে বলেছিলাম কিটোন, যেটাকে আমরা বন্ড CO বন্ড এইভাবে প্রকাশ করি। গত ক্লাসে আমি এগুলো মুখস্থ করতে বলছিলাম। তারপরে আসে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের নামের শেষে OH থাকে। তারপরে আসে হচ্ছে অ্যামিন, অ্যামিনের নামের শেষে NH2 থাকে। তারপরে অ্যালকিন, অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। তারপরে অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। তারপরে অ্যালকেন, অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। এই হচ্ছে আমাদের কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম। সো নিচে থেকে এই কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে নিচে থেকে যত উপরে যায় তত পাওয়ার বৃদ্ধি পায়, তত পাওয়ার বৃদ্ধি পায়, তত আমরা কার্যকরী মূলক হিসেবে তাকে চুজ করি। আমরা কি করি? কার্যকরী মূলক হিসেবে তাকে চুজ করি। সো যত উপরে যায় তত সে কার্যকরী মূলক হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটার মানে কি? কার্যকরী মূলক হিসেবে কাজ করে এই কথাটার মানে কি? দেখো, যে কোনো একটা নামকরণ তুমি যখন করতে যাবা তখন সেই নামকরণের আমরা যে কোনো একটা যৌগের নামকরণ যখন করতে চাই তখন সেই নামকরণের ভিতরে এই তিনটা জিনিস থাকে, মাথায় রাখবো, এই তিনটা জিনিস থাকে। একটাকে বলা হচ্ছে প্রিফিক্স, একটাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড, আর একটাকে বলা হচ্ছে সাফিক্স। ঠিক আছে? প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বপদ, বাংলায় লিখে নাও। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বপদ, মানে নামের পূর্বে যেটা থাকে, নামের শুরুতে যেটা থাকে। তো প্রিফিক্স মানে হচ্ছে পূর্বপদ, যেটা হচ্ছে নামের শুরুতে থাকে, শুরুতে থাকে যেটা। আচ্ছা, রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। রুট ওয়ার্ড মানে কি? রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, যেটা একদম মেইন ওয়ার্ডটা বা যেটা কোর, যেটা কি, যেটা হচ্ছে আমাদের কোর নির্দেশ করে। আর সাফিক্স মানে হচ্ছে পরপদ। সাফিক্স মানে কি? সাফিক্স মানে হচ্ছে পরপদ বা নামের শেষে যে থাকে তাকে আমরা সাফিক্স বলি। ঠিক আছে? সাফিক্স বলি। এবার আসো রুট ওয়ার্ড, এই জিনিসটা দিয়ে আমাদের নামকরণের বেজ তৈরি হবে। এই মূল শব্দ বা কোড দিয়ে নামকরণের বেজ তৈরি হবে। তো খেয়াল করো এই রুট ওয়ার্ড জিনিসটা কি, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, রুট ওয়ার্ড বলতে বোঝায়, হ্যাঁ, নির্বাচিত প্রধান শিকলে কার্বন সংখ্যা থেকে রুট ওয়ার্ড আসে। নির্বাচিত প্রধান শিকল, ঠিক আছে, নির্বাচিত প্রধান শিকলে কার্বন সংখ্যা, এইটা থেকে আমরা রুট ওয়ার্ড পাই। আবার বলি, নির্বাচিত প্রধান শিকল যেটা হবে সেইটাতে আমাদের কার্বন সংখ্যা কতগুলা সেখান থেকে আমরা রুট ওয়ার্ড পাবো। এটা মাথায় রাখবো, নির্বাচিত প্রধান শিকলে কার্বন সংখ্যা। তো নির্বাচিত প্রধান শিকলে কার্বন সংখ্যা বলতে কি বোঝায়? ধরো আমাদের একটা নাম আছে, সেই নামের প্রধান শিকল নির্বাচন করতে হবে, সেই প্রধান শিকলে কার্বন সংখ্যা কতগুলা হবে সেইটা থেকে আমরা রুট ওয়ার্ড পাবো, সেটা থেকে আমরা রুট ওয়ার্ড পাবো। তো রুট ওয়ার্ড এইটার মেইন ক্ষেত্রে, রুট ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, ধরো যদি আমরা কার্বন সংখ্যা এরকম পাই, আমরা ধরো কার্বন সংখ্যা রুট ওয়ার্ড বা রুট ওয়ার্ডে যে আমরা কার্বন সংখ্যা পাবো যদি এরকম পাই, কার্বন সংখ্যা একটা হয়, একটা কার্বন সংখ্যা হয়, তখন সেখান থেকে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে মিথ। মিথ, একটা কার্বন সংখ্যা পেলে মিথ। দুইটা কার্বন সংখ্যা পাইলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে ইথ। তিনটা কার্বন সংখ্যা পাইলে রুট ওয়ার্ড পাই আমরা কি? প্রোপ। কি পাই? রুট ওয়ার্ড আমরা পাই হচ্ছে প্রোপ, মিথ, ইথ, প্রোপ। চারটা পাইলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে বিউট। পাঁচটা পাইলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে পেন্ট। ছয়টা পাইলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে হেক্স। ঠিক আছে?
এরপরে 7টা পাইলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে হেপ্ট, ঠিক আছে। 8টা পাইলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে অক্ট, ঠিক আছে। 9টা কার্বন সংখ্যা পাইলে রুট ওয়ার্ড হয় হচ্ছে নন, আর 10টা কার্বন সংখ্যা পাইলে রুট ওয়ার্ড হয় হচ্ছে ডেক, ঠিক আছে। ডেক মানে হচ্ছে 10। তাহলে এইভাবে আমরা কয়টা কার্বন পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা রুট ওয়ার্ড বা মূল শব্দ পাই। যেমন ধরো আমরা যদি কোথাও নাম শুনি ইথেন, ইথেন, ইথেনের ভিতরে ইথ শব্দটা আছে, খেয়াল করো। আমরা যদি কোথাও নাম শুনি ইথেন, ইথেনের ভিতরে খেয়াল করো ইথ শব্দটা আছে। ইথ দেখে বোঝা যাচ্ছে এখানে কার্বন সংখ্যা 2 হবে, মানে 2টা কার্বন থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নির্বাচিত প্রধান শিকলে কার্বন সংখ্যা। তো এই কার্বন সংখ্যার যে কাহিনী সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, কার্বন সংখ্যার কাহিনী আমরা ক্লিয়ার হইছি কিনা বলো। যারা ক্লিয়ার হইছো তারা কমেন্টে জানাও যে ইয়েস ভাইয়া ক্লিয়ার। যারা ক্লিয়ার হইছো তারা কমেন্টে জানাও যে ভাইয়া ইয়েস ক্লিয়ার। ওকে, সো এখানে আমাদের রুট ওয়ার্ড ব্যাপারটা ক্লিয়ার হলো, এবং রুট ওয়ার্ডের ক্ষেত্রে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে ওয়ার্ড কিভাবে আসে সেই ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করলাম। এগুলো খাতায় তুলে লিখবা। তোমরা 9 10 এটা শিখছো, বাট আমি আজকে আবার নতুন করে দেখাচ্ছি। এরপরে আসো পরপদ আসে কই থেকে। খেয়াল করো আমাদের এখানে যে পরপদ আসে বা সাফিক্স আসে, এইটা আসে হচ্ছে, মাথায় রাখবো, এইটা আসে হচ্ছে কার্যকরী মূলক থেকে। কার্যকরী মূলক থেকে। তো কার্যকরী মূলক যেটা হবে সেটা আমাদের পরপদ বা শেষে ইউজ হবে। কার্যকরী মূলক যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরপদ বা শেষে ইউজ হবে। তো যেটা আমার কার্যকরী মূলক এটা আমি বাছাই করব কিভাবে? কার্যকরী মূলক কে বাছাই করব কিভাবে? এই যে এই ছকটা থেকে বাছাই করব। আগের পার্টে যেই ছকটা আমি পড়ছি এই ছকটা থেকে বাছাই করব কার্যকরী মূলক কে হবে। আর যে কার্যকরী মূলক হবে তার অংশ বা তার অংশটাকে নামের শেষে বসাতে হবে, বা সাফিক্স অংশে বসাতে হবে, বা পরপদে বসাতে হবে। তো পরপদ বা সাফিক্স অংশে সবসময় কার্যকরী মূলক হয়, ঠিক আছে। এবার তাহলে প্রিফিক্সটা কোথায় বসবে এটাই তো আমাদের প্রশ্ন। প্রিফিক্স বা পূর্বপদ বা শুরুতে কে বসবে? শুরুতে সবসময় আমাদের পার্শ্ব শিকল বসে, মাথায় রাখবো। শুরুতে সবসময় আমাদের পার্শ্ব শিকল বসে। তো পার্শ্ব শিকল কারা? কার্যকরী মূলক বাদে বাকি যারা থাকবে সবাই কার্যকরী পার্শ্ব শিকল। কার্যকরী মূলক বাদে বাকি সবাই পার্শ্ব শিকল। এটা লিখে নিব, কার্যকরী মূলক, ওটা তো আমরা ওই পিছনে বসাইছি তাই না। তো ওই পিছনে যাকে বসাইছি সেটা বাদে, সেই কার্যকরী মূলক বাদে বাকি সবাই, ওই কার্যকরী মূলক বাদে বাকি সবাই হচ্ছে আমাদের প্রিফিক্স, বা বাকি সবাই হচ্ছে আমাদের পার্শ্ব শিকল। এটাকে আমরা বলতে পারবো কি? পার্শ্ব শিকল। তো কার্যকরী মূলক বাদে বাকি সবাই হচ্ছে আমাদের পার্শ্ব শিকল। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে কার্যকরী মূলক আছে সেই কার্যকরী মূলক বাদে বাকি সবাই হচ্ছে আমাদের পার্শ্ব শিকল। তো পার্শ্ব শিকল এই জিনিসটা আমরা শুরুতে বসাবো, ঠিক আছে, শুরুতে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ব্যাপারটা কি বুঝলাম না। তো দেখো ব্যাপারটা আমি তোমাকে এখন একটা উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে তুমি বুঝবা। ধরো তোমাকে আমি একটা যৌগ দিলাম, যৌগটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড OH, তারপরে দিলাম CH বন্ড CH3, তারপরে দিলাম COOH। খেয়াল করো তো এটা একটা জৈব যৌগ কিনা, এটা একটা জৈব যৌগ কিনা খেয়াল করো তো। ডেফিনেটলি এটা একটা জৈব যৌগ। এই জৈব যৌগে কে পার্শ্ব শিকল, কে কার্যকরী মূলক, কে হচ্ছে আমার রুট ওয়ার্ড, এটা খুঁজে বের করতে হবে আমাদের। দেখো এই জৈব যৌগের নামে 3টা অংশ থাকবে। একটা হচ্ছে প্রিফিক্স যেটাকে আমরা পার্শ্ব শিকল বলতেছি, একটা হচ্ছে রুট ওয়ার্ড যেটাকে আমরা বলতেছি যে কতগুলা কার্বন সংখ্যা আছে প্রধান শিকলে বা নির্বাচিত প্রধান শিকলে, আরেকটা বলতেছি সাফিক্স। সাফিক্স মানে কি? কার্যকরী মূলক। তো আমরা প্রথমেই এখানে দেখব যে রুট ওয়ার্ড কে হবে, রুট ওয়ার্ড কে হবে। তো খেয়াল করব আগে আমাদের নির্বাচিত প্রধান শিকল দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কার্যকরী মূলক কয়টা আছে? COOH কার্যকরী মূলক আছে, অ্যালকোহল কার্যকরী মূলক আছে, আর অ্যালকাইল কার্যকরী মূলক আছে। তো আমরা এখানে একটু যদি দাগানোর চেষ্টা করি, আমরা COOH কার্যকরী মূলক সবার উপরে পাচ্ছি, তারপরে অ্যালকোহল কার্যকরী মূলক মাঝখানে এখানে পাচ্ছি, আর অ্যালকাইল কার্যকরী মূলক এখানে পাচ্ছি। তো আমাদের 3টা কার্যকরী মূলক আছে। এই 3টা কার্যকরী মূলকের ভিতরে কার প্রায়োরিটি বেশি বলো তো?
আমরা বলছি নিচে থেকে যত উপরে যায় তার প্রায়োরিটি তত বেশি, তার অগ্রাধিকার তত বেশি। তার মানে এখানে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সিডাব্লিউএইচ, অর্থাৎ সিডাব্লিউএইচ কে আমাদের কার্যকরী মূলক হিসেবে গণনা করতে হবে, কার্যকরী মূলক হিসেবে এইটাকে আমাদের গণনা করতে হবে। তার মানে এখানে যে কয়টা কার্যকরী মূলক আছে এর ভিতরে এইটা শুধুমাত্র কার্যকরী মূলক হিসেবে কাজ করবে, তার মানে এ আমাদের সাফিক্স হিসেবে কাজ করবে। তাহলে বাকিগুলা কি হবে, প্রিফিক্সে যাবে। তাহলে পার্শ্ব শিকলে কে আছে, এইটা পার্শ্ব শিকলে আছে, এইটা পার্শ্ব শিকলে আছে, এরা সবাই প্রিফিক্স হিসেবে কাজ করবে, এরা সবাই প্রিফিক্স হিসেবে কাজ করবে। তাহলে এইটা প্রিফিক্স, এটা সাফিক্স হলে এবার আমাদের প্রধান শিকল দেখতে হবে যে প্রধান শিকল কে আছে। খেয়াল করো, সবচেয়ে লম্বা শিকল হয় হচ্ছে প্রধান শিকল। প্রধান শিকলের কাজ হচ্ছে সবচেয়ে লম্বা হওয়া। তো আমি একটা ওয়ার্ড মাথায় রাখবো যে সবচেয়ে লম্বা শিকল, লম্বা শিকল প্রধান শিকল, ঠিক আছে। আচ্ছা, প্রধান শিকল। তো আমাদের কিছু কিছু কার্যকরী মূলক আছে যেগুলা নামের শেষে বসে, যেমন অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড। যেমন খেয়াল করো, এই যে অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এগুলা কখনো মাঝখানে বসতে পারে না, নামের শেষে বসে। যদি এগুলা চলে আসে তখন সেদিক দিয়েই আমাদের নাম্বারিং করতে হয়, ওই দিক দিয়ে কি করতে হয়, নাম্বারিং করতে হয়। তাহলে এইটা আমাদের 1 নাম্বার কার্বন, এইটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে খেয়াল করো এখানে কার্বন সংখ্যা কয়টা, 4। 4 যদি হয় তাহলে রুট ওয়ার্ড কি হবে, 4 যদি হয় তাহলে রুট ওয়ার্ড আসবে হচ্ছে আমাদের বিউট। যেহেতু কার্বন সংখ্যা 4 এজন্য আমরা রুট ওয়ার্ড কি পাইছি, বিউট। খেয়াল করো এখানে যখনই আমরা 4 নিছিলাম তখন রুট ওয়ার্ড কি নিছিলাম, বিউট নিছিলাম। এখানে 4 যখন ছিল তখন রুট ওয়ার্ড ছিল হচ্ছে বিউট। তাহলে এখানে যেহেতু আমাদের 4টা কার্বন সংখ্যা এজন্য আমরা রুট ওয়ার্ড পাচ্ছি কি, বিউট। তাহলে এখন আমরা যখন নামকরণ করব, নামকরণে কি করব, প্রথমে প্রিফিক্স লিখব। তাহলে খেয়াল করো 2 নাম্বার কার্বনে মিথাইল আছে, 3 নাম্বার কার্বনে অ্যালকোহল আছে। তাহলে মিথাইল, অ্যালকোহল এগুলোর জন্য আমাদের প্রিফিক্স লিখতে হবে, তাই না, প্রিফিক্স। এইবার মেইন কাহিনী হচ্ছে যে এই কার্যকরী মূলক যেগুলো আছে মাথায় রাখতে হবে, কার্যকরী মূলক যেগুলো আছে এই কার্যকরী মূলকের জন্য প্রিফিক্সে আলাদা নাম হয় আর সাফিক্সে আলাদা নাম হয়। প্রিফিক্সে আলাদা নাম হয়, সাফিক্সে আলাদা নাম হয়। তাহলে দেখো যখন এ সাফিক্স হিসেবে কাজ করে, খেয়াল করবো আমরা এখন এই জায়গা থেকে একটু সাফিক্স হিসেবে যখন কাজ করবে তখন আমাদের এর নাম কি হবে এটা একটু মাথায় রাখবো। যেমন দেখো যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি তখন এ কার্যকরী মূলক হিসেবে কাজ করলে একে বলা হয় উইক অ্যাসিড, একে বলা হয় উইক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের সাফিক্স হিসেবে নাম হয়, সাফিক্স হিসেবে বইতে দেয়া আছে দেখবা ছকে, এই কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম এটার একটা ছক দেয়া আছে, দেখবে ওখানে প্রিফিক্সও লেখা আছে, সাফিক্সও লেখা আছে। সো ওইটা যদি মুখস্থ করতে পারো খুবই ভালো, যদি মুখস্থ না করতে পারো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এখানে আমরা সাফিক্স হিসেবে যখন COOH পাচ্ছি তখন কি পাচ্ছি, উইক অ্যাসিড পাচ্ছি। এবার যখন আমরা SO3H পাবো তখন এটাকে বলা হয় হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, সালফোনিক অ্যাসিড। তো এই যে এই জায়গায় যেটা আছে না এটাই আসতেছে। এরপরে দেখো এই যে অ্যাসিড হ্যালাইডকে আমরা যখন সাফিক্স হিসেবে নিই তখন এটাকে অয়েল হ্যালাইড বলে। কি বলে, অয়েল হ্যালাইড, খুব একটা লাগে না, ঠিক আছে, অয়েল হ্যালাইড বলে। যখন আমরা এই অ্যামাইড নিচ্ছি তখন আমাদের নামকরণের সময় শুধু অ্যামাইড বসে, কি বসে, শুধু অ্যামাইড। যখন আমরা সায়ানাইড বা নাইট্রাইল নিচ্ছি তখন এই জায়গাতে নামকরণের সময় নাইট্রাইল বসে, কি বসে, নাইট্রাইল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নাম, দেখলে বোঝা যাবে। অ্যালডিহাইড যখন নিব তখন নামকরণের সময় সবার শেষে ওন বসবে, এই না ন্যাল বসবে। অ্যালডিহাইডের সময় ন্যাল বসে, অ্যালডিহাইডের সময় ন্যাল বা এল, এল বা ন্যাল বসে, ঠিক আছে। কিটোনের সময় কি বসে, কিটোনের সময় ওন বসে, ওন, ঠিক আছে। অ্যালকোহলের সময় কি বসে, অ্যালকোহলের সময় অল বসে, অল। তাহলে দেখো ন্যাল, ওন, অল এগুলা দেখে এগুলা দেখে আমরা বুঝতে পারি যে যৌগ কি। তো এগুলো কি, এগুলো যখন কার্যকরী মূলক আমি নিব কার্যকরী মূলকের ক্ষেত্রে এগুলা বসবে, ঠিক আছে। কার্যকরী মূলক বা সাফিক্স বা পর পদের সময় এগুলা বসবে। যেমন ধরো অ্যামিন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, এগুলো আমরা সব জানি আগে থেকে। বাট যখন আমি খেয়াল করো প্রিফিক্স নিব, প্রিফিক্সের সময় CH3 থাকলে এই CH3 এর জন্য বসে হচ্ছে মিথাইল, CH3 এর জন্য কি বসে, মিথাইল বসে। CH3 যখন আমি প্রিফিক্সে যাব তখন বসবে মিথাইল। আরেকটা জিনিস OH অ্যালকোহল যেটা আছে এটা যদি প্রিফিক্সে বসে তখন এটাকে বলা হচ্ছে হাইড্রক্সি। এইটাই সবচেয়ে ব্যতিক্রম,
এবং সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওএইচ যদি প্রিফিক্সে বসে তখন এটার নাম হয় হাইড্রক্সি, এটা মাথায় রাখবো। ওএইচ যদি প্রিফিক্সে বসে তখন এটার নাম হয় হচ্ছে হাইড্রক্সি। মিথাইল এবং হাইড্রক্সি এগুলাই সবচেয়ে বেশি ব্যবহার হবে, সো এগুলো আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? মিথাইল এবং হাইড্রক্সি এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হবে, এই জন্য এটা আমরা কি করব, মাথায় রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিফিক্সে বসলো, ওইটা হচ্ছে আমাদের সাফিক্সে বসলো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার প্রিফিক্স এবং সাফিক্স ক্লিয়ার হইলো, আমাদের এই মেইন অংশটা ক্লিয়ার হইলো। তাহলে এখন আমাদের নামকরণের আরো কিছু নিয়ম শিখতে হবে। নামকরণ করার জন্য নামকরণের আরো কিছু নিয়ম শিখতে হবে। খেয়াল করো, এই নামকরণ করার জন্য আমরা নামকরণের আরো কিছু নিয়ম শিখব। এই নিয়মগুলো এখন আমি একটা একটা করে তোমাকে লিখে দিব। প্রথমে হচ্ছে, ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমার প্রধান শিকল নির্বাচন। প্রধান শিকল নির্বাচন, প্রধান শিকল নির্বাচন। প্রধান শিকল নির্বাচন কিভাবে করবা? যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, যে শিকলে যে শিকলে যে শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি তাকে আমরা বলবো কি, প্রধান শিকল। তাহলে প্রথমে আমাদের করতে হবে প্রধান শিকল নির্বাচন। প্রধান শিকল কখন নির্বাচন করব? যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। এরপরে করতে হবে কি, দুই নম্বরে করতে হবে হচ্ছে নাম্বারিং। দুই নম্বরে আমাদের নাম্বারিং শিখতে হবে। নাম্বারিং করার সময় মনে রাখতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে কার্যকরীমূলক আগে পাওয়া যায়। খেয়াল করো পয়েন্টটা কি, যে দিক দিয়ে নাম্বারিং করলে কার্যকরীমূলককে ফাংশনাল গ্রুপ বলে এফজি। এফজি মানে কি, এফ তে ফাংশনাল, জি তে গ্রুপ, এফজি। এফজি মানে কি, ফাংশনাল গ্রুপ। উপরে লিখে দিই, এফ তে হচ্ছে ফাংশনাল, জি তে হচ্ছে গ্রুপ, ফাংশনাল গ্রুপ। যেদিক দিয়ে নাম্বারিং করলে এফজি ফাংশনাল গ্রুপ আগে পাওয়া যায়, ঠিক আছে? এখন ফাংশনাল গ্রুপ দুই দিক দিয়ে নাম্বারিং করার সময় যদি সমান পাওয়া যায়, তাহলে যে দিক দিয়ে নাম্বারিং করলে তোমার পার্শ্ব শিকল আগে পাওয়া যায়। 2 নাম্বার পয়েন্ট কি, নাম্বারিং এর সময় যদি দুই দিক দিয়ে সমান হয়, তাহলে আরেকটা পয়েন্ট হইতেছে, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে পাওয়া যায়। এই দুইটা আমাদের পয়েন্ট, যে দুইটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1, প্রধান শিকল নির্বাচন। প্রধান শিকল যখন আমি নির্বাচন করব, তখন যে শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটাকে আমরা প্রধান শিকল হিসেবে ধরবো। তারপর আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং যে দিক দিয়ে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপ আগে পাওয়া যাবে সেদিক দিয়ে আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বার 2 তে বলছে যে দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে পাওয়া যাবে ওই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। সো নাম্বারিং আমাদের মোটামুটি বোঝা গেছে। এরপরে আমাদের নিয়ম শিখতে হবে। খেয়াল করো, এরপরে আমাদের নিয়ম শিখতে হবে 3 নাম্বার হচ্ছে পরপর দুইটা লেটার থাকলে, পরপর দুইটা লেটার, LETTER লেটার, পরপর দুইটা লেটার থাকলে, ঠিক আছে, মাঝে হাইপেন, এটাকে বলা হচ্ছে হাইপেন বসে। পরপর যদি দুইটা লেটার থাকে তাহলে আমরা কি বসাবো, মাঝে হাইপেন বসাবো। এরপরে নাম্বার 4, একটি লেটার ও একটি পরপর দুইটা লেটার, আচ্ছা এই জায়গাতে একটু ভুল হয়েছে, দাঁড়াও, একটু ভুল হয়েছে। খেয়াল করো, পরপর দুইটা নাম্বার যদি থাকে, পরপর দুইটা নাম্বার যদি থাকে, নাম্বার থাকলে মাঝে কমা বসে। এইটা পরপর দুইটা নাম্বার যদি থাকে তাহলে মাঝে কমা বসে। যেমন ধরো 1 1 লিখতে গেলে মাঝখানে আমাদের কমা দিতে হবে।
2 2 লিখতে গেলে মাঝখানে কমা দিতে হবে, 2 3 মাঝখানে কি দিতে হবে, কমা দিতে হবে। তাহলে পরপর দুইটা নাম্বার লিখতে গেলে মাঝখানে কি দিতে হবে, কমা দিতে হবে। এবার হচ্ছে একটা লেটার এবং নাম্বার, খেয়াল করো, লেটার ও নাম্বার এর মাঝে হাইপেন বসে। লেটার এবং নাম্বারের মাঝে কি বসে, হাইপেন বসে। তাহলে লেটার এবং নাম্বার যদি কখনো পাই তার মাঝখানে আমাদের কি দিতে হবে, হাইপেন দিতে হবে। যেমন ধরো একটা আমি বলছি মিথাইল 2 বললাম, তাহলে দেখো মিথাইল 2, তাহলে এই মিথাইলটা হচ্ছে লেটার আর 2 হচ্ছে নাম্বার, এদের মাঝখানে আমাদের হাইপেন দেয়া লাগবে। মিথাইল 2 যখন লিখছি তখন লেটার এবং নাম্বার এর মাঝখানে আমার কি দিচ্ছি, হাইপেন দিচ্ছি। তাহলে হাইপেন এভাবে দেয়া লাগবে। তাহলে এই কয়টা আমাদের নিয়ম যেগুলা ব্যবহার করে আমরা সবসময় তোমার হচ্ছে নামকরণ করব। আরেকটা নিয়ম আছে 5 নম্বরে, সেটা হচ্ছে পার্শ্ব শিকল তোমার অ্যালফাবেটিক অর্ডার ফলো করে। পার্শ্ব শিকল অ্যালফাবেটিক অর্ডার ফলো করে। এই নিয়মগুলা আমি যেগুলা লিখে দিলাম এগুলা তুমি মুখস্থ করবা, বারবার রিডিং পড়বা, রিডিং পড়তে পড়তে তোমার মুখস্থ হয়ে যাবে। একবার যদি মুখস্থ হয়ে যায় দেন তুমি এইটা এখন ব্যবহার করতে পারবা। আমার সাথে সাথে আমি যখন এটা তোমাকে প্র্যাকটিস দেখালে তুমি এটা এখন ব্যবহার করতে পারবা যে কিভাবে এটা ব্যবহার করে নামকরণ প্র্যাকটিস করে। সো আমি এখন তোমাকে এক একটা করে ব্যবহার দেখাবো। যেমন দেখো এই জায়গাতে আমরা একটা যৌগ নিছি, এই যৌগটার যদি আমরা এখন নামকরণ করি এই যৌগটার নামকরণ কেমন হবে, সো এই যৌগটার নামকরণ করতে গেলে আগে এই যৌগটাকে ভেঙে লিখতে হবে। তো আমি কি করব, আগে এই যৌগটাকে ভেঙে লিখব। ভেঙে যদি লিখি দেখো প্রথমে CH3 আছে, CH3, তারপরে বন্ড CH2 আছে, তারপরে বন্ড CH আছে, CH এর ভিতরে দেখো CH3 আছে, সো CH3 কে আমি নিচে এইভাবে CH3 দিলাম। তারপরে দেখো বন্ড CH2 আছে, তারপরে দেখো বন্ড CH2 আছে, তারপরে দেখো বন্ড CH2 আছে, তারপরে দেখো বন্ড CH আছে, CH এর নিচে এই সাইডে CH3, এই সাইডে CH3 আছে, যেহেতু এখানে দুইটা CH3 এইভাবে লেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এটা কি করব? এখানে আমাদের প্রথমে প্রধান শিকল নির্বাচন করতে হবে। প্রধান শিকল কোন শিকল? যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি সেটাকে আমরা প্রধান শিকল বলতে পারি। তাহলে এখন আমরা কার্বন কাউন্ট করব। দেখো 1 2 3 4 5 6 7 8টা আসতেছে এদিক থেকে কাউন্ট করলে। এই জায়গা থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 8টা আসতেছে। আবার যদি তুমি এভাবে কাউন্ট করো 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসলে 7টা আসতেছে। তার মানে আমরা কাউন্ট করব হচ্ছে সবচেয়ে বড় যেটা হবে সেইটা। তাহলে সবচেয়ে বড় এই লম্বাটা আসলো না, সবচেয়ে বড় এই লম্বাটা আসলো। এখন প্রধান শিকল কাউন্ট করার সময় আমি আরেকটা পয়েন্ট বলছিলাম যে নাম্বারিং যখন করব, প্রধান শিকলে নাম্বারিং যখন করব, খেয়াল করো এখানে যখন নাম্বারিং করতেছিলাম যেই দিক দিয়ে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপ আগে পাওয়া যায়, এখানে দেখো তো এই জায়গাতে এই যৌগে স্পেসিফিক কোনো ফাংশনাল গ্রুপ আছে? স্পেসিফিক কোনো ফাংশনাল গ্রুপ নাই। এটাতে অ্যালকেন ফাংশনাল গ্রুপ আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে এখানে আমাদের যেহেতু অ্যালকেন কার্বন ফাংশনাল গ্রুপ আছে, এখানে আমাদের ফাংশনাল গ্রুপ ওইভাবে কার্যকরী হবে না। তাহলে কি কার্যকরী হবে? দেখো কার্যকরী হবে যেটা 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টটা কি ছিল খেয়াল করে দেখো, বলছে যে দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে পাওয়া যায়। তো পার্শ্ব শিকল কে কে আছে খেয়াল করো তো, এই মিথাইল গ্রুপ একটা পার্শ্ব শিকল আছে, এই মিথাইল গ্রুপ একটা পার্শ্ব শিকল আছে। তাহলে এই দিক থেকে যদি তুমি নাম্বারিং করো, দেখো এই দিক থেকে তুমি যদি নাম্বারিং করো 1 2 3 4 5 6 7 8, তো এদিক থেকে নাম্বারিং করলে দেখো পার্শ্ব শিকল আসতেছে 3 নাম্বার কার্বনে। এদিক থেকে নাম্বারিং করলে পার্শ্ব শিকল আসতেছে 3 নাম্বার কার্বনে। আর তুমি যদি অপোজিট এই দিক থেকে নাম্বারিং করো 1 2 3 4 5 6 7 8, এই দিক থেকে নাম্বারিং করলে দেখো পার্শ্ব শিকল আসে হচ্ছে 2 নাম্বার কার্বনে। এবার বলো তো কোন দিক থেকে কাছে হয়, বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে? ডেফিনেটলি এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার কার্বনে আসতেছে, তার মানে এই ক্রমটা সঠিক না, এই ক্রমটা সঠিক। তাহলে নাম্বারিং এর সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে হয়।
আবার বলি, নাম্বারিং এর সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে হয়। যেই দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে হয় আমাদের সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। নাম্বারিং এর সময় খেয়াল রাখতে হবে কোন দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে হয়। যে দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে হয় সেই দিক দিয়ে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে যেহেতু এই দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে হয়, আমরা এই দিক দিয়ে নাম্বারিংটা করব। ওকে, আমরা কোন দিক দিয়ে করব? এই দিক দিয়ে নাম্বারিংটা করব। সো এই দিক দিয়ে নাম্বারিংটা হইছে। এখন এই দিক দিয়ে নাম্বারিং করা শেষ, আমাদের নাম্বারিং করা শেষ। এখন আমরা পার্শ্ব শিকলকে প্রথমে লিখবো, তাই না? আমরা পড়ছি কি পার্শ্ব শিকল। এখানে খেয়াল করো, আমরা শিখছি যে প্রিফিক্স, তারপরে হচ্ছে আমাদের রুট ওয়ার্ড, তারপরে শিখছি আমরা সাফিক্স। সো সাফিক্স হিসেবে এখানে আমাদের সাফিক্স হিসেবে আসতে হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, তাই তো? আর রুট ওয়ার্ড হিসেবে কে আসতেছে? রুট ওয়ার্ড হিসেবে কে আসতেছে খেয়াল করো, 8 কার্বন বিশিষ্ট, 8, 1 2 3 4 5 6 7 8, 8 কার্বন বিশিষ্ট। 8 কার্বন হলে হচ্ছে আমাদের অক্ট আসে, অক্ট, অক্ট আসে হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। তাহলে প্রিফিক্সে কে আসবে? প্রিফিক্সে আসবে হচ্ছে আমাদের পার্শ্ব শিকল। তো পার্শ্ব শিকলে কে আছে দেখো? মিথাইল, তাই না? মিথাইল আছে। তো পার্শ্ব শিকলের ক্ষেত্রে যদি একই জিনিস, একই গ্রুপ, খেয়াল করো, একই গ্রুপ, একই গ্রুপ, একই গ্রুপ যদি দুইটা থাকে, দুইটা থাকলে আমরা সেখানে ডাই লিখতে পারি। একই গ্রুপ যদি তিনটা থাকে তখন আমরা ট্রাই লিখতে পারি। একই গ্রুপ যদি 4 থাকে তখন আমরা টেট্রা লিখতে পারি। এগুলো মাথায় রাখতে হবে। একই গ্রুপ যদি একাধিক থাকে তাহলে আমরা ডাই, টাই, টেট্রা, পেন্টা, ঠিক আছে, এভাবে লিখতে পারি। 5টা থাকলে কি হবে? পেন্টা হবে। একই গ্রুপ একাধিক থাকলে এভাবে আমরা এক্সট্রা করতে পারি। তাহলে খেয়াল করো, আমরা এখানে একই গ্রুপ কয়টা পাইছি? 2টা পাইছি। সো 2টা যদি পাই তাহলে আমরা এখানে লিখবো কি? আমরা এখানে লিখবো ডাই, এবং কি গ্রুপ পাইছি? মিথাইল। তাহলে আমরা লিখবো হচ্ছে ডাই মিথাইল। বাট আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই যে ডাই মিথাইল নিলাম তাদের অবস্থানটা আমাদের উল্লেখ করে দিতে হবে। কি কি উল্লেখ করতে হবে? অবস্থান। তাহলে খেয়াল করো, একটার অবস্থান 2 নাম্বার পজিশনে, একটার অবস্থান 6 নাম্বার পজিশনে। তাহলে আমরা কি করব? 2 এবং 6 লিখব। কিন্তু খেয়াল করো 2 এবং 6 দুইটা পরপর সংখ্যা না? আমরা এই যে এখানে নিয়মে শিখছিলাম পরপর দুইটা যদি সংখ্যা থাকে তাহলে মাঝখানে কমা বসে। তাহলে পরপর দুইটা সংখ্যার মাঝখানে আমাদের কি দিতে হবে? কমা দিতে হবে। এবার খেয়াল করো তো, একটা সংখ্যার একটা লেটার আছে না? ডাই হচ্ছে লেটার, 6 হচ্ছে সংখ্যা। সংখ্যা এবং লেটারের মাঝখানে আমাদের কি দিতে হয়? হাইপেন দিতে হয়। তাহলে আমরা এটা মাথায় রাখবো, পরপর দুইটা সংখ্যা হলে কমা, সংখ্যা এবং লেটারের মাঝখানে কি? সংখ্যা এবং লেটারের মাঝখানে আমাদের হাইপেন। তাহলে 2,6 ডাইমিথাইল। খেয়াল করো, 2,6 ডাইমিথাইল নামকরণে 2,6 ডাইমিথাইল পেলাম। এবার পরবর্তীতে এটা গেল আমার প্রিফিক্স অংশ। এবার আমার রুট ওয়ার্ডে আসতে হবে। রুট ওয়ার্ড কি? অক্ট। তাহলে 2,6 ডাইমিথাইল অক্ট, ঠিক আছে, অক্ট। এবার খেয়াল করো, অক্টের পরে এই যৌগটা কি? এই যৌগটা সাফিক্সে হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। সাফিক্সে এই যৌগটা কি? অ্যালকেন। তাহলে অ্যালকেন হলে এন যোগ হয়, এন, ইংলিশে বলে ANE। তাহলে অক্ট 10 বা অ্যালকেন এভাবে যোগ হবে। তাহলে এইটার নাম আসবে 2,6 ডাইমিথাইল অক্টেন। এটার নাম কি আসবে? 2,6 ডাইমিথাইল অক্টেন। ওকে, ওকে। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এটার নাম এইভাবে আমরা পাবো 2,6 ডাইমিথাইল অক্টেন। ক্লিয়ার হয়েছে? ওকে, এইভাবে আমরা নাম পাবো। এবার আসো আমরা আরেকটা যৌগের নামকরণ করি, আরেকটা যৌগের নামকরণ করি। একটা সুন্দর একটা যৌগ নিব, যেই যৌগের নামকরণ করব যাতে তোমরা সুন্দর মতো বুঝতে পারো। খেয়াল করো, ধরো আমরা এরকম একটা যৌগ নিলাম, যেই যৌগের নামকরণ আমরা শিখতে চাচ্ছি। সো যৌগটা হচ্ছে CH3CH2, তারপর হচ্ছে CH, এখানে আমাদের ধরো ক্লোরিন আছে, এখানে CH, এখানে ধরো মিথাইল গ্রুপ আছে, তারপরে CH2, খেয়াল করো এখানে COOH দেয়া আছে। এবার এই এই জায়গাতে আমরা কিভাবে নামকরণ করব? এই টোটাল যৌগটার আমাদের নামকরণ করতে হবে। এই টোটাল যৌগটার আমাদের নামকরণ করতে হবে। কিভাবে নামকরণ করব? দেখো ওই আগের মতোই আমাদের নামকরণের বেসিক, প্রথমে থাকবে প্রিফিক্স, তারপরে রুট ওয়ার্ড, তারপরে কি? সাফিক্স। সো আমাদের প্রথমে আমাদের সাফিক্স দেখতে হবে, যেখানে আমাদের সাফিক্স কে বা শেষে কে থাকবে। শেষে মানে কি? কার্যকরী মূলক কে। তো এখানে খেয়াল করো, ক্লোরিন আছে, মিথাইল গ্রুপ আছে, আর COOH আছে। COOH যদি থাকে তাহলে আমাদের কার্যকরী মূলক কে হয়? যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের শক্তি সবচেয়ে বেশি, অগ্রগণ্য ক্রমে শক্তি সবচেয়ে বেশি, তাহলে এখানে আমাদের কার্যকরী মূলক হিসাবে COOH ইউজ হবে।
COOH ইউজ হবে। ওকে, এবার আমরা বলছিলাম যে আমাদের নাম্বারিং করতে হয়, নাম্বারিং করার সময় যে দিক দিয়ে নাম্বারিং করলে কার্যকরীমূলক সবার কাছে হয় সেদিক দিয়ে নাম্বারিং করতে হয়। যেহেতু এই COOH, খেয়াল করো, COOH এবং CHO এই দুইটা কার্যকরীমূলক একদম সাইডে থাকে, সো নাম্বারিং করার সময় এদেরকে তুমি যদি কখনো পেয়ে যাও তাহলে ওই জায়গা থেকেই নাম্বারিং শুরু করতে হয়। তাহলে এখানে আমাদের এইটা হয়ে যায় 1 নাম্বার কার্বন, এইটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর কার্বন। তাহলে কার্বন সংখ্যা যেহেতু 6টা, তাহলে আমাদের রুট ওয়ার্ডে কি আসবে? রুট ওয়ার্ডে আমাদের হেক্স আসবে। কার্যকরী মূলকে কে আসবে? কার্যকরী মূলকে COOH আসবে। এবার প্রিফিক্সে কে কে আছে খেয়াল করো তো। প্রিফিক্সে ভালো করে খেয়াল করলে দেখবা এইটা এবং এইটা পাও। তার মানে ক্লোরিন এবং মিথাইল এই দুইটা পাচ্ছ তুমি প্রিফিক্সে, ক্লোরিন এবং মিথাইল। তো ক্লোরিন যখন থাকে তখন নাম হয় হচ্ছে ক্লোরো, নাম কি হয়? ক্লোরো। আর মিথাইল যখন থাকে নাম হয় হচ্ছে মিথাইল। এবার প্রশ্ন হচ্ছে ক্লোরিন লিখতে গেলে বা ক্লোরো লিখতে গেলে সি আসে, আর মিথাইল লিখতে গেলে এম আসে। বলো তো অ্যালফাবেটিক অর্ডারে কে আগে? সি আগে না এম আগে? অবশ্যই সি আগে। তো এই জন্য আমরা কি করব, এই দুইটা পার্শ্ব শিকল লিখতে যে আমরা অ্যালফাবেটিক অর্ডারে যে থাকবে তাকে লিখব। তো খেয়াল করো, প্রথমে তাহলে আমরা ক্লোরিনকে লিখব। ক্লোরিন কয় নাম্বার কার্বনে আছে? 4 নাম্বার কার্বনে আছে। এজন্য আমরা লিখব হচ্ছে 4 ক্লোরো। 4 ক্লোরো নামকরণের সময় আমরা কি লিখলাম? 4 ক্লোরো। এবার খেয়াল করো, 4 হচ্ছে একটা সংখ্যা, ক্লোরো হচ্ছে একটা অ্যালফাবেট। 4 সংখ্যা, ক্লোরো হচ্ছে অ্যালফাবেট। তাহলে সংখ্যা এবং অ্যালফাবেটের মাঝখানে কি বসে? হাইপেন বসে। ওকে, এবার খেয়াল করো পরবর্তী যে প্রিফিক্সটা আছে সেটা হচ্ছে মিথাইল। মিথাইলটা কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে আমরা লিখব 3 মিথাইল। কি লিখব? 3 মিথাইল। এবার খেয়াল করো 3 হচ্ছে একটা সংখ্যা, মিথাইল হচ্ছে একটা কি? অ্যালফাবেট। তাহলে 3 এবং মিথাইলের মাঝখানে আবার হাইপেন বসবে। আবার খেয়াল করো ক্লোরো একটা সংখ্যা, 3 হচ্ছে একটা তোমার এই ক্লোরো একটা অ্যালফাবেট, 3 হচ্ছে একটা সংখ্যা। তাহলে এইটা এবং এইটা, এই দুইটার মাঝখানে কি বসবে? হাইপেন বসবে। তাহলে এখানে আমি হাইপেন দিলাম। তাহলে দেখো 4 ক্লোরো 3 মিথাইল এটা বসালাম, 4 ক্লোরো 3 মিথাইল। এইবার পরবর্তী যেটা রুট ওয়ার্ড কি আমাদের? হেক্স। তাহলে রুট ওয়ার্ড আমাদের বসবে হচ্ছে হেক্স। তাহলে খেয়াল করো আমরা এখানে পরবর্তী রুট ওয়ার্ড বসালাম হেক্স। বাট শুধু হেক্স বসালে হবে? এই জায়গায় যখন আমাদের COOH আছে তখন আমরা জানি তখন আমাদের নাম হয় হচ্ছে ওইক অ্যাসিড। নাম কি হয়? ওইক অ্যাসিড। তখন এই হেক্স থেকে আমাদের নাম হয়ে যাবে হেক্সানোইক অ্যাসিড। হেক্সানোইক অ্যাসিড। এই হচ্ছে আমাদের টোটাল যৌগের নামকরণ। তাহলে আমরা কি করলাম? আগে আমরা টোটাল যৌগের ভিতরে আগে আমরা সাফিক্স খুঁজলাম, রুট ওয়ার্ড খুঁজলাম, প্রিফিক্স খুঁজলাম। সাফিক্স মানে আমাদের কার্যকরীমূলক, কার্যকরীমূলক কে? COOH, এটা পেয়ে গেলাম। তারপর আমরা রুট ওয়ার্ড খুঁজলাম, প্রধান শিকল নির্বাচন করে রুট ওয়ার্ড পাইলাম 8। 8 মানে অক্ট হবে, তাই না? এই এটা হচ্ছে 6 হলে হেক্স হবে। রুট ওয়ার্ড পাইলাম বা প্রধান শিকলে কার্বন সংখ্যা পাইলাম 6 হলে হেক্স হবে। এরপর আমরা দেখলাম পার্শ্ব শিকলে কারা আছে। পার্শ্ব শিকলে ক্লোরো আছে এবং মিথাইল আছে। যদি ক্লোরো থাকে তাহলে এখানে আমরা সি, মিথাইল থাকলে এম পাবো। সি এবং এম এর ভিতরে অ্যালফাবেটিক অর্ডারে এখানে কি শিখবো? এখানে শিখতে হবে অ্যালফাবেটিক অর্ডার, বেটিক অর্ডার। সো অ্যালফাবেটিক অর্ডার এইটাতে আমাদের সবার আগে আছে কে? সি। এজন্য আমরা 4 ক্লোরকে আগে লিখলাম, 3 মিথাইলকে পরে লিখলাম, তারপরে আমরা হেক্সানোইক অ্যাসিড বসালাম। বুঝতে পারছো? এবার তোমরা আমাকে একটু জানাও ভাই, অল্প একটু ধীরে পড়ান প্লিজ, জানাও যে বুঝছো কিনা। আচ্ছা প্র্যাকটিস করাবো, ধীরে ধীরে পড়াবো, সমস্যা নেই। তোমরা এই যে ইয়াটা না, যেই নামকরণে যে ক্লাসটা করাচ্ছি না, এইটা তোমাদের কয়েকবার দেখতে হবে, একবার না, 2 বার 3 বার 4 বার দেখতে হবে। দেখে তারপরে তোমরা ভিতরে অ্যাডাপ্ট করার ট্রাই করবা। ওকে, তোমরা এখন যতটুকু বুঝাইছি এতটুকু বুঝছো কিনা বলো, না বুঝলে আবার পড়াই দিব। যতটুকু বুঝাইছি এতটুকু বুঝছো কিনা, না বুঝলে আবার পড়াই দিব। শোনো এখানে ব্যাপারটা কি, কেমিস্ট্রির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে আগে নিয়ম কানুন বুঝতে হবে, আগে নিয়ম কানুন মুখস্থ করতে হবে, তারপরে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আমরা এখানে আগে যেই নিয়মগুলা শেখায় আসছি, এই যে নিয়ম,
এই নিয়মগুলা তোমার যদি মুখস্থ না থাকে তাহলে তুমি পরে যে বিপদে পড়বা, পরে যে যখন আমি এগুলা শেখাচ্ছি তুমি ধরতে পারবা না। বাট যখন তোমার এই নিয়মগুলা মুখস্থ আছে তখন তুমি দেখবা পাশের সবকিছু তুমি ধরতে পারতেছো। সো এই নিয়মগুলো আগে মুখস্থ থাকাটা জরুরি। যেমন ধরো কার্যকরীমূলক এর অগ্রগণ্য ক্রমের যে ছক, এটা আমি আগের দিনই তোমাদের মুখস্থ করতে দিছি যাতে আজকে তোমরা এসে বুঝতে পারো। তো ধরো যারা আগের দিন মুখস্থ করে আসছে আজকে কিন্তু এই জিনিসটা কি সেটা এমনি ধরতে পারবা, বুঝতে পারছো, এমনি ধরতে পারবা। এই জন্য এই জিনিসপত্রগুলো আমাদের আগের থেকে একটু জানা জরুরি। তো যারা নিয়মটা ধরে ফেলছো তারা কিন্তু ইজিলি বুঝতে পারবা, বাট যারা নিয়মটা ধরতে পারো নাই তাদের জন্য এটা বোঝা একটু কঠিন হবে। সো তোমরা অবশ্যই নিয়ম তো আগে মুখস্থ করাই লাগবে। আমি যে নিয়মগুলা লিখে দিছি এই নিয়মগুলা মাস্ট, এই নিয়মগুলা মাস্ট, ক্লাস নোট দিয়ে দিব, এই নিয়মগুলা মাস্ট তুমি মুখস্থ করবা। ওকে, এই নিয়মগুলা মাস্ট মুখস্থ করতে হবে। আচ্ছা, মাইমুনা আক্তার জিজ্ঞেস করছে আজকে কি পরিবেশ রসায়ন পড়াবেন? হ্যাঁ, আজকে পরিবেশ রসায়নের পড়ানোর ইচ্ছা আছে, বাট রাত 10টার দিকে, ঠিক আছে? ওই গ্রুপে, পরিবেশ রসায়নের গ্রুপে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, বাট 10টার দিকে। হ্যাঁ, পুরাটা আরেকবার রিক্যাপ করে দিব, সমস্যা নেই, পুরাটা আরেকবার রিক্যাপ করে দিব। তো এই প্র্যাকটিস পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি কিনা, এই প্র্যাকটিস পর্যন্ত ক্লিয়ার হয়েছি, এই প্র্যাকটিস পর্যন্ত ক্লিয়ার হলে চলো আরেকবার গোড়া থেকে রিক্যাপ করে আসি, তারপরে এক্সট্রা প্র্যাকটিস করি। শুরু থেকে রিক্যাপ করে আসি। প্রথমেই আমরা বলছি যে আমাদের কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমে ছক মুখস্থ করতে হবে। এই অগ্রগণ্য ক্রম যেটা আছে এই ছকটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হইতেছে এই ছকে উপরে কে আছে, যে উপরে থাকবে সে আমাদের সাফিক্স হিসেবে কাজ করবে। সাফিক্স মানে কি? সাফিক্স মানে নামে শেষে বসে, সাফিক্স মানে নামের শেষে বসে। শুরুতে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে কার্যকরী মূলক আসলে কে, কারণ একটা যোগের ভিতরে একাধিক কার্যকরী মূলক থাকতে পারে, তার ভিতরে কাকে আমরা কার্যকরী মূলক ধরবো সেইটা যাচাইয়ের জন্য আমাদের এটা লাগে। তো দেখো কার্যকরী মূলক হিসেবে যখন এটা বসবে তখন এর কার্যকরী মূলক হিসেবে নামগুলো এগুলো হবে, যেমন ওইক অ্যাসিড হবে, সালফোনোইক অ্যাসিড, ওইল হ্যালাইড, অ্যামাইড, নাইট্রাইল, ন্যাল, ওন, অল, এগুলো আমাদের এক একটা নাম আসে। বাট যখন আমরা এগুলাইকেই আবার প্রিফিক্স হিসেবে পাবো, প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে নামের শুরুতে বসে, তখন দেখো ওএইচ এর জন্য অল না লিখে আমরা হাইড্রক্সি লিখবো, ক্লোরিনের জন্য ক্লোরো লিখবো, ঠিক আছে, অ্যামিনের জন্য অ্যামিনো লিখবো, এই টাইপের বেশ কিছু নামের পরিবর্তন চলে আসে। এবার আসো আমরা এখানে এসে মেইন নামকরণের প্রথম পার্টটা শিখলাম। এই পার্টটা মুখস্থ করা ফরজ, মুখস্থ করা ফরজ। কি? প্রিফিক্স মানে পূর্বপদ বা শুরুতে বসে। কারা বসে? যারা পার্শ্ব শিকল হয়ে যায় তারা বসে। পার্শ্ব শিকল মানে হচ্ছে কার্যকরী মূলক বাদে বাকি সবাই আমাদের পার্শ্ব শিকল হয়ে যায়। কার্যকরী মূলক আইডেন্টিফিকেশনের পরে কার্যকরী মূলক বাদে বাকি সবাই আমাদের পার্শ্ব শিকল হয়ে যায়। পার্শ্ব শিকল আইডেন্টিফিকেশন শেষ। এবার মূল শব্দ বা রুট ওয়ার্ড আসে হচ্ছে নির্বাচিত প্রধান শিকল থেকে। নির্বাচিত প্রধান শিকল কিভাবে পাবো? যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের নির্বাচিত প্রধান শিকল, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। তারপরে আসে হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে পরপদ বা কার্যকরী মূলক। নামের শেষে সবসময় সাফিক্স বসে বা কার্যকরী মূলক বসে, এটা আমাদের মুখস্থ করতে হবে। এই তিনটা জিনিস মুখস্থ করার পরে রুট ওয়ার্ড যেটা আছে এই রুট ওয়ার্ড চিহ্নিত করতে যখন আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখব তখন 1 দেখলে মিদ পাবো, 2 দেখলে ইদ পাবো, 3 দেখলে প্রোপ পাবো, 4 দেখলে বিউট পাবো, 5 দেখলে পেন পাবো, এরকম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করা আমাদের জন্য মাস্ট। ওকে, এরপরে আসবে হচ্ছে এই বেসিক নিয়ম। এই নিয়মটা আমাদের মুখস্থ করতে হবে। নিয়মটা কি? প্রথম নিয়ম হচ্ছে প্রধান শিকল নির্বাচন। প্রধান শিকল সবসময় যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি তাকে আমরা প্রধান শিকল বলবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নাম্বারিং। নাম্বারিং মানে হচ্ছে প্রধান শিকলে কোন দিক থেকে আমি 1 2 3 4 5 নাম্বার করব সেইটা। নাম্বারিং করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে দিক দিয়ে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপ কাছে হবে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। কি বলছে? যে দিক দিয়ে নাম্বারিং গ্রুপ করলে ফাংশনাল গ্রুপ কাছে হবে, আগে পাওয়া যাবে, সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। যদি ফাংশনাল গ্রুপ আমাদের ব্যাপার না হয় বা ফাংশনাল গ্রুপ নিয়ে আমাদের কোনো কাজ না হয় তখন যে দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে পাওয়া যাবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। যেদিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে পাওয়া যাবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। এবার নাম্বারিং করার সময় যখন আমরা পার্শ্ব শিকল পাচ্ছি, পার্শ্ব শিকল লিখতে যে পরপর দুইটা যদি সংখ্যা পাই তখন তার মাঝখানে আমরা কমা ব্যবহার করি। আর যদি একটা লেটার একটা নাম্বার পাই তাহলে তার মাঝখানে আমরা হাইপেন ব্যবহার করি, ঠিক আছে?
হাইপেন ব্যবহার করি। এবার বলছে দেখো পার্শ্ব শিকল যখন আমরা লিখবো তখন এটা আমাদের অ্যালফাবেটিক অর্ডার ফলো করে লিখতে হবে। পার্শ্ব শিকল যখন আমরা লিখবো তখন আমাদের অ্যালফাবেটিক অর্ডার ফলো করে লিখতে হবে। এই নিয়মগুলো মুখস্থ করব। এই নিয়মগুলো মুখস্থ করার পর তারপরে আসবে হচ্ছে আমাদের এক একটা নামকরণের প্র্যাকটিস। যেমন দেখো প্রথমে একটা নামকরণ প্র্যাকটিস দিছি, এই প্র্যাকটিসটা করতে যে আগে আমরা এটাকে ভেঙে লিখছি, ভেঙে লেখার পর তারপরে যে আমরা নামকরণ করছি। ওকে, সো আমরা এখানে একটা নামকরণ করলাম, তারপরে এটা একটা নামকরণ শিখলাম, আমরা আরেকটা নামকরণ দেখব তোমাদের। এখন ধরো আরেকটা নামকরণ দেখাবো। তো ধরো আরেকটা নামকরণের ক্ষেত্রে আমরা এরকম দেখলাম CH3 দেয়া আছে, তারপরে CH নিচে OH দেয়া আছে, তারপরে CH নিচে CHO দেয়া আছে, CH নিচে CHO দেয়া আছে, তারপরে ধরো এখানে CH3 দেয়া আছে। এই হচ্ছে আমাদের যৌগ। এখন এই যৌগের নামকরণ কিভাবে করব খেয়াল করো। এই যৌগের নামকরণের ক্ষেত্রে আবারও আমাদের ওই বেসিক নিয়মে যাইতে হবে। বেসিক নিয়ম কি? প্রথমে আমাদের প্রিফিক্স, তারপরে আমাদের রুট ওয়ার্ড, তারপরে আমাদের সাফিক্স। তো আমরা প্রথমেই সাফিক্স নির্ধারণ করব, মানে কার্যকরী মূলক নির্ধারণ করব যে কে আমাদের কার্যকরী মূলক। তো এই যে যৌগটা আছে এই যৌগে কার্যকরী মূলক কে বলো তো? এই যৌগে কার্যকরী মূলক কে? দেখো আমরা যদি খেয়াল করি এই যৌগে আমাদের কার্যকরী মূলক অ্যালকোহল আছে আর CHO আছে। প্রশ্ন হচ্ছে অ্যালকোহল এবং CHO এই দুইটার মধ্যে অগ্রগণ্য ক্রমে ছকে কে উপরে? ডেফিনেটলি অ্যালডিহাইড উপরে। কিভাবে চিনবো? দেখো আমরা ছকের দিকে যদি যাই, ছকের দিকে যদি দেয়, ছকে খেয়াল করে দেখো এই হচ্ছে আমাদের অ্যালকোহল, এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড। অ্যালকোহল এবং অ্যালডিহাইডের ভিতরে অ্যালডিহাইড উপরে, তাহলে আমাদের এইটা হবে হচ্ছে কার্যকরী মূলক আর এটা হয়ে যাবে আমাদের কি প্রিফিক্স। তাহলে আমরা এই দুইটা দেখে চিহ্নিত করতে পারলাম, এই দুইটা দেখে চিহ্নিত করতে পারলাম এইটা হচ্ছে আমাদের সাফিক্স আর এটা কি? এটা আমাদের প্রিফিক্স, বা এইটা আমাদের কার্যকরী মূলক, এটা হচ্ছে প্রিফিক্স। এবার কার্যকরী মূলক নির্ধারণ শেষ, এবার আমাদের প্রধান শিকল নির্ধারণ করতে হবে। প্রধান শিকলে ডেফিনেটলি কার্যকরী মূলক থাকবে, এবং আমি একটা জিনিস বলেছিলাম যে যদি কখনো আমাদের COOH থাকে এবং বন্ড CHO থাকে তাহলে এইটা যেখানে থাকবে ওখান থেকে নাম্বারিং শুরু হবে। তাহলে খেয়াল করো এইটা যেহেতু আমার এখানে আছে, এইটা আমার 1 নাম্বার কার্বন, এইটা আমার 2 নাম্বার কার্বন। এবার যদি আমি ডানে যাই তাহলে এটা 3 নাম্বার কার্বন, এখানে শেষ, 3 যে শেষ। বাট যদি আমি বামে যাই A4 A5, তাহলে আমাকে খুঁজতে হবে কি? দীর্ঘতম কার্বন শিকল, মানে যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। দীর্ঘতম কার্বন শিকল মানে যেই শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমি 1 গেলাম, 2 গেলাম, এদিকে গেলে 3 শেষ হয়ে যাচ্ছে, এদিকে গেলে 4 5 পর্যন্ত আসছে, তার মানে আমাদের কি 5 পর্যন্ত যাইতে হবে। তাহলে আমরা এইটা পাইলাম দীর্ঘতম কার্বন শিকল। খেয়াল করো এইটা পাইলাম দীর্ঘতম কার্বন শিকল। তার মানে এখন পার্শ্ব শিকল কে হয়ে যাচ্ছে? খেয়াল করো এইটা হয়ে যাচ্ছে আমার পার্শ্ব, এইটা হয়ে যাচ্ছে আমার পার্শ্ব, আর এইটা হয়ে যাচ্ছে আমার পার্শ্ব। ঠিক আছে, তাহলে পার্শ্ব আমার কে কে হয়ে যাচ্ছে? 2টা। তাহলে আমরা রুট ওয়ার্ডে 5টা পাচ্ছি, 5 পাইলে হচ্ছে পেন্ট। তাহলে আমরা প্রথমেই লিখবো কাকে? পার্শ্ব শিকলকে প্রথমে লিখবো। তো পার্শ্ব শিকলে আমাদের অ্যালকোহল আছে, অ্যালকোহল OH, OH মানে হচ্ছে আমার হাইড্রক্সি আসে। OH মানে আমি আগে লিখছিলাম OH থাকা মানে হাইড্রক্সি, আর এইটা থাকা মানে কি? মিথাইল। তাহলে দেখো মিথাইল এবং হাইড্রক্সি এই দুইটার ভিতরে কাকে আগে লিখতে হয়? ডেফিনেটলি মিথাইল হচ্ছে আলফাবেটিক অর্ডারে আগে আসে, এজন্য এটাকে আগে লিখতে হয়। তো আমরা মিথাইল গ্রুপটা কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে, এজন্য লিখবো হচ্ছে 2 মিথাইল। কি লিখবো? 2 মিথাইল। ওকে, এরপরে দেখো হাইড্রক্সি কয় নাম্বারে আছে? 4 নম্বরে, এর জন্য লিখবো হচ্ছে 4 হাইড্রক্সি। ঠিক আছে, হাইড্রক্সি, সো 4 হাইড্রক্সি। এবার খেয়াল করো এই জায়গার ভিতরে কোনো একটা নিয়ম কি তুমি ফলো করতে পারো? অবশ্যই নিয়ম আছে। একটা লেটার একটা নাম্বার এর মাঝখানে হাইপেন, একটা লেটার একটা নাম্বার মাঝখানে কি? হাইপেন। একটা লেটার একটা নাম্বার মাঝখানে কি? হাইপেন। একটা লেটার একটা নাম্বার মাঝখানে কি? হাইপেন। তাহলে 2 মিথাইল 4 হাইড্রক্সি লিখলাম। এইবার দেখো, এইবার দেখো কার্বন সংখ্যা কত? 1 2 3 4 5, 5 5 হলে আমাদের এখানে কি বসবে? পেন্ট বসবে। 5 হলে আমাদের কি বসবে? পেন্ট। এবার আমাদের এখানে খেয়াল করো এটা কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে নামের শেষে ন্যাল বসে বা অ্যাল বসে, অ্যাল বসে। তাহলে এই জায়গা থেকে আমরা পেন্টান্যাল লিখব, পেন্টান্যাল। এখানে কি লিখবো? পেন্টান্যাল। এবার এখানে আমরা যখন সাফিক্স লিখছি
সাফিক্সেও নাম্বারিং করতে হয়, বাট যখনই আমি অ্যালডিহাইড বা কিটোনের জন্য লিখবো তখন আমার নাম্বারিং লাগে না। যেমন এই জায়গাতে আমরা পেন্টানেল, এটা যেহেতু 1 নাম্বার কার্বনে আমরা পেন্টানেল 1 লিখতে পারি, বাট যেহেতু আমাদের 1 নাম্বার কার্বনে এটা লেখা লাগে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক নামকরণের নিয়ম। আচ্ছা, আমরা যদি এখানে 4টা হবে, কোন কি 4টা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 দিই নাই তাই না? 3 দিই নাই, ওকে, সরি 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 সরি, 3 দিই নাই। আচ্ছা, আমি এখানে তাহলে পাস করে দিচ্ছি, যেহেতু লিখেই ফেলছি আমি এখানে পাস করে দিচ্ছি। দাঁড়াও, নামকরণে যেহেতু লিখেই ফেলছি এখানে পাস করে দিচ্ছি। এখানে CH2, এখানে CH3, ওকে। তাহলে এই জায়গাতে যাচ্ছে আমার 3, এইটা 4, এই হচ্ছে আমার 5। এবার তো ঠিক আছে তাই না? এবার ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, তাহলে এই জায়গাতে হাইড্রক্সি 3 নাম্বারে যাবে, 3 নাম্বারে যাবে, 4 নাম্বারে যাবে না, 3 নাম্বারে যাবে 2 মিথাইল 3 হাইড্রক্সি পেন্টানল, 2 মিথাইল 3 হাইড্রক্সি পেন্টানল। এবার ঠিক আছে, ওকে 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 ওকে, আরেকবার বুঝাবো, ঠিক আছে, প্যারা নাই। দেখো, কঠিন লাগতে পারে, যাদের কঠিন লাগছে এই জন্যই বলি নামকরণে বহুত সময় দেওয়ার দরকার নাই। তুমি পরবর্তী অংশে চলে যাবা যখন, তখন তুমি আবার ফিরে আসবা, নামকরণ ইজি লাগবে। প্রথমবার নামকরণ পড়লে নামকরণ জটিল লাগে, কঠিন লাগে, এবং তুমি যখন পুরা জৈব যৌগ শেষ করে এসে আরেকবার নামকরণ পড়বা তখন আবার ইজি লাগবে। ফোর হাইড্রক্সি না, আচ্ছা, হাইড্রক্সি আগে হবে না কেন? হাইড্রক্সি অ্যালফাবেটিক অর্ডারে গেলে হাইড্রক্সিতে এইচ আর এম তে মিথানল হচ্ছে এম। অ্যালফাবেটিকে কে আগে বলো তো? এইচ আগে না এম আগে? আমি ভুলে গেছি, এইচ আগে না এম আগে? এইচ যদি আগে হয়, এইচ যদি আগে হয় তাহলে হচ্ছে এইচ আগে যাবে, ইয়েস, এইচ আগে যাবে, ওকে। তাহলে আমি আবার লিখি, এইচ আগে যাবে, তাহলে হচ্ছে আমাদের এখানে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, তারপর হচ্ছে 2 মিথাইল, 3 হাইড্রক্সি 2 মিথাইল, তারপর হচ্ছে পেন্টানল। এবার ঠিক আছে, ওকে, 3 হাইড্রক্সি 2 মিথাইল পেন্টানল, ওকে। এইবারটা ঠিক আছে আমাদের, 3 হাইড্রক্সি 2 মিথাইল। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার চলো আরেকটা দেখি। ধরো তোমাকে আমি এইটা নামকরণ করতে দিলাম, CH3 CH বন্ড OH, তারপর হচ্ছে CH2 CH Cl বন্ড CH3। এইটার নামকরণে কি হবে বলো? এইটার ক্ষেত্রে নামকরণ কি হবে একটু লিখো তো। এইটার ক্ষেত্রে নামকরণ কি হবে? এইটার ক্ষেত্রে নামকরণ কি হবে? এইটা লিখো, এইটা একটু লিখো তোমরা। আজান দিচ্ছে, আমি 1 মিনিট চুপ থাকি, তোমরা একটু এটার নামকরণ লিখো যে এটার নাম কি হবে। এটার নাম কি হবে লিখো। পারবা এটার নামকরণ? পারবা? আচ্ছা, একটা জিনিস তোমাকে অ্যাসিওর করি, নামকরণ যদি তোমার কাছে কঠিন লাগে, নামকরণ যদি মনে হয় যে তুমি বুঝতেছো না, পারবা না, কোনো সমস্যা নেই, নামকরণ নিয়ে চিন্তা করো না। নামকরণ আস্তে আস্তে তুমি সময়ের সাথে সাথে এমনি শিখে যাবা। আমি অ্যাডমিশন টেস্ট পার করার পরে, তারপরে যখন স্টুডেন্ট পড়ানো শিখছি, তখন যে আমি নামকরণে এক্সপার্ট হয়েছি। আমি যখন উদ্ভাসে পড়ানো শুরু করি তখন যে আমি নামকরণে এক্সপার্ট হয়েছি, তার আগ পর্যন্ত নামকরণে আমিও এক্সপার্ট ছিলাম না। বাট আমি কি কোথাও চান্স পাই নাই? আমি কি এতদূর পর্যন্ত আসি নাই? ডেফিনেটলি নামকরণ না পারাটা বা নামকরণ কঠিন লাগাটা অস্বাভাবিক কিছু না।
তো তুমি চিন্তা করো না, তোমাকে যেটা করা লাগবে, এখন শুরু করলে এখন থেকে লেগে থাকা লাগবে। এখন যদি শুরু করো এখন থেকে লেগে থাকা লাগবে। পুরা অর্গানিক শেষ করে এসে নামকরণ বারবার প্র্যাকটিস করবা, পুরা অর্গানিক করে ফেলবা, শেষ করে এসে বারবার নামকরণ প্র্যাকটিস করবা, যাতে নামকরণ তোমার সবসময় মনে থাকে। ওকে, সো এইটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই, পারবা ইনশাল্লাহ। এবার আসো এইটার নামকরণ কি হবে। এইটার ক্ষেত্রে আবারও আমরা খুঁজবো হচ্ছে প্রিফিক্সে কে আছে, রুট ওয়ার্ড কে, আর সাফিক্স কে। তো খেয়াল করো এখানে আমাদের পার্শ্ব শিকলে ক্লোরিন আছে, ক্লোরিন আছে, এটা পার্শ্ব শিকলে যাবে। আর এখানে অ্যালকেন গ্রুপ আছে আর ওএইচ গ্রুপ আছে। ওএইচ থাকলে এটা কি হবে, ওএইচ থাকলে অ্যালকোহল, তাহলে এটা আমাদের কার্যকরী মূলক হিসেবে কাউন্ট হবে। তাহলে কার্যকরী মূলক যদি এটা কাউন্ট হয়, এখন আমাদের উপায় দুইটা, নাম্বারিং এদিক থেকে নাম্বারিং করা অথবা এদিক থেকে নাম্বারিং করা। এই দিক থেকে নাম্বারিং করলে ওএইচ কাছে আসে, এই দিক থেকে নাম্বারিং করলে ওএইচ কাছে আসে, এই জন্য নাম্বারিং এই দিক থেকে হবে। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে টোটাল 5টা কার্বন যাচ্ছে 5 নাম্বার। এবার খেয়াল করো 4 নাম্বার কার্বনে আমাদের ক্লোরিন আসছে, তার মানে পার্শ্ব শিকলে ক্লোরিন আছে, তাই না, পার্শ্ব শিকলে ক্লোরিন আছে। তো এই জন্য আমরা এখানে বলতে পারবো 4 ক্লোরো। কি বলতে পারবো, 4 ক্লোরো। তো দেখো এই যে বেসিক নিয়ম যে একটা অ্যালফাবেট একটা নাম্বার এর মাঝখানে হাইপেন হবে, এটা তোমার জন্য মুখস্থ হয়ে যায়, যে কোনো মোমেন্টে করতে গেলেই তুমি যেন পারো, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছে হচ্ছে 3 ক্লোরো, 3 ক্লোরো, 3 ক্লোরো হয় নাই, এটা 4 ক্লোরো লিখতে হবে, তাই না, এটা 4 নাম্বার কার্বনে আসতেছে না, 1 2 3 4, এখান থেকে শুরু করলে তো হবে না, এখান থেকে শুরু করতে হবে। যে দিক থেকে শুরু করলে তোমার শিকল সবচেয়ে লম্বা হবে সেদিক থেকে শুরু করতে হবে। তাহলে এই দিক থেকে শিকল সবচেয়ে লম্বা হচ্ছে, তাহলে এদিক থেকে শুরু করছি, তাহলে 4 ক্লোরো পাই গেলাম। এবার খেয়াল করো কয় কার্বন আসে, কয় কার্বন আছে, 5 কার্বন, তাহলে 5 কার্বন হলে 4 ক্লোরো, তারপরে 5 কার্বনের জন্য পেন্ট, ঠিক আছে, পেন্ট। এবার যেহেতু অ্যালকোহল, তাহলে এই অ্যালকোহলের জন্য পেন্টানল আসবে, পেন্টানল। বাট পেন্টানলের পরে এখানে একটা হাইপেন দিয়ে কয় নাম্বার কার্বনে ওএইচ আছে, 2 নাম্বার কার্বন, এই জন্য তুমি এখানে পেন্টানল 2 লিখতে পারবা, ঠিক আছে, পেন্টানল 2। বা এইটাকে এভাবেও লেখা যায়, অনেক জায়গায় এভাবেও লিখে 4 ক্লোরো, 4 ক্লোরো পেন্ট, তারপরে হাইপেন দিয়ে 2 দিয়ে অল, ঠিক আছে, মানে অ্যালকোহল আছে 2 নাম্বার কার্বনে। তাহলে এই জায়গায় খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে আমার রুট ওয়ার্ড, এইটা কি, এইটা হচ্ছে আমার রুট ওয়ার্ড, খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমার রুট ওয়ার্ড, এই অংশটা হচ্ছে আমার প্রিফিক্স, আর এই অংশটা খেয়াল করো সাফিক্স। তাহলে এই জায়গাতে যদি খেয়াল করো এইটা আসে সাফিক্স, এইটা হচ্ছে রুট ওয়ার্ড, এইটা আসে হচ্ছে আমার প্রিফিক্স। বুঝতে পারছো, এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে দেখো 4 ক্লোরো পেন্ট টু অল এভাবে লেখা যায়, অথবা 4 ক্লোরো পেন্টানল 2 এভাবেও লেখা যায়, 4 ক্লোরো পেন্টানল 2। তো আমরা যে কোনো একটা ভাবে লিখতে পারি, ক্লিয়ার হয়েছে না। আচ্ছা, আরেকটা কাজ দিই, আরেকটা করো, এই সেম মেথডে আরেকটা করো, CH3 CH OH, তারপরে CH Cl CH Cl CH3, এইটা করো, এইটা করো, এইটা করলে কেমন আসবে, সেম জিনিস কিভাবে করবা, এটা করলে কেমন আসবে কিভাবে করবা, খেয়াল করবা এই দিক থেকে তুমি যদি নাম্বারিং করো তাহলে ওএইচ কাছে আসে, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, 5। তাহলে এবার খেয়াল করো এইটা হচ্ছে আমার ওএইচ হলেও পার্শ্ব শিকল এইটা এবং এইটা আছে, তাহলে এখানে আমাদের পার্শ্ব শিকলে ক্লোরো আছে কয়টা, 2টা। তাহলে ক্লোরো যখন যাবে তখন আমরা এটাকে 2টা ক্লোরোর জন্য আমরা বলতে পারবো ডাইক্লোরো, তাই না, এই জায়গাতে আমরা বলতে পারবো কি ডাইক্লোরো। এবং ডাইক্লোরো কয়টা কার্বনে, 2টা কার্বনে, 3 এবং 4 নম্বরে, এই জন্য আমরা 3 4 এটা লিখতে পারবো। 3 এবং 4 লিখবো যখন, তখন 3 এবং 4 এর মাঝখানে আমাদের কমা বসবে, 4 এবং ডাইক্লোরোর মাঝখানে হাইপেন বসবে, তাহলে 3 4 ডাইক্লোরো লিখলাম। এবার আমরা খেয়াল করো 5টা কার্বন, এই জন্য পাচ্ছি হচ্ছে পেন্ট, ঠিক আছে, পেন্ট। এই পেন্টের পরে আবার আমরা হাইপেন দিয়ে, এবার আমরা 2 নাম্বার কার্বনে যেহেতু পাইছি অল, 2 দিয়ে হাইপেন দিয়ে আমরা অল লিখতে পারবো, বা এভাবে লিখতে পারবো 3 4 ডাইক্লোরো পেন্টানল 2, 3 4 ডাইক্লোরো পেন্টানল 2, এভাবে একসাথেও লিখতে পারবো পেন্টানল 2, পেন্টানল 2 লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো 3 4 ডাইক্লোরো। ওকে ওকে,
সিয়াম তুমি প্রথমে যেটা করছিলা এটা কিন্তু হয় নাই, 3-chloro-1,4-dimethyl-butanol হয় নাই। প্র্যাকটিস করতে করতে শিখে যাবা, প্যারা নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিকই শিখে যাবা, ওটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। জাস্ট তোমাকে যেটা করতে হবে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, পরে আসো আরেকটা করি, অন্য টাইপের আরেকটা করি। ওকে, অন্য টাইপের আরেকটা করি। অন্য টাইপের কি টাইপের করব? ওকে, চলো এইটা করি, এটা করার চেষ্টা করি। খেয়াল করো, CH3 দেয়া আছে, তারপরে CH আছে, সাথে OH আছে, CH OH, তারপরে খেয়াল করো CO দেয়া আছে, CO, তারপরে CH2 বন্ড, CH2 বন্ড, CH3। এইবারটা যখন আমরা এইটা পাবো, এই জায়গাতে আমাদের খেয়াল করতে হবে, যে এইটা করার সময় আমরা কার্যকরীমূলক কাকে নিব, প্রিফিক্স কাকে নিব, সাফিক্স কাকে নিব। তো খেয়াল করো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা জানি যে প্রিফিক্স প্রথমে বসে, তারপরে রুট ওয়ার্ড আসে হচ্ছে প্রধান শিকল থেকে, তারপরে আসে হচ্ছে সাফিক্স। সো সাফিক্সে আমাদের কার্যকরীমূলক আগে খুঁজে বের করতে হয়, এটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। তো আমাদের কাছে কার্যকরীমূলক দেখো, কিটোন মূলক আছে আর অ্যালকোহল মূলক আছে। তো কার্যকরী মূলকের যে সকে আমাদের কে উপরে থাকে বলো তো? মুখস্থ করলে আমরা কিটোন আগে পাই, অ্যালডিহাইড কিটোন আগে পাই, তারপরে অ্যালকোহল পাই। তো অ্যালডিহাইড কিটোন যদি আগে পাই, তাহলে কিটোন উপরে আছে, দ্যাট মিন্স এখানে আমাদের সাফিক্সে যাবে হচ্ছে কিটোন, এই কিটোন যাবে কোথায়? সাফিক্সে। আর অ্যালকোহল এটা যাবে কোথায়? অ্যালকোহল যাবে হচ্ছে প্রিফিক্সে। এবার এই দুইটাকে বাদ দিয়ে তারপর আমরা রুট ওয়ার্ড বের করতে পারবো। রুট ওয়ার্ড কিভাবে পাবো? এই যে দুই দিক আছে, এই দুই দিক থেকে নাম্বারিং করতে হবে। খেয়াল করো, এই দিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে 3 নাম্বার কার্বনে সিও আসে। এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5, এই দিক থেকে নাম্বারিং করলেও 3 নাম্বার কার্বনে আসে। তাহলে এখন নাম্বারিংটা কোন দিক দিয়ে হবে? যেহেতু দুই দিক দিয়েই 3 নাম্বার কার্বনে আসতেছে, তাহলে এখন আমাদের কার্যকরী মূলককে দেখলে হবে না, যে দিক দিয়ে পার্শ্ব শিকল কাছে সেদিক থেকে নাম্বারিংটা কারেক্ট। তো খেয়াল করো, এই দিক থেকে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কয় নাম্বার কার্বনে আসতেছে? 2 নাম্বার কার্বনে। এদিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল 4 নাম্বার কার্বনে আসতেছে। সো এই দিকটা ভুল, এই দিকটা কারেক্ট। এই দিক দিয়ে নাম্বারিং করলে পার্শ্ব শিকল কাছে আসতেছে, সো তখন আমরা এই দিকটাকে কারেক্ট নিব। এখন আমরা কি করতে পারি? এইটা নিয়ে কাউন্ট করব। তাহলে দেখো তো, OH কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে, এটা কিন্তু ভুল, উপরেরটা কারেক্ট। তাহলে দেখো OH কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। তখন আমরা লিখতে পারি 2 হাইড্রক্সি, কথাটা লিখতে পারি 2 হাইড্রক্সি। ওকে, 2 হাইড্রক্সি লিখলাম। এবার কার্বন সংখ্যা কয়টা? 5টা, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেন্ট পাইলাম। এবার এটা হচ্ছে কিটোন, কিটোন হলে আমাদের নামের শেষে ওন বসে, তাই না? তাহলে পেন্ট যেহেতু আমাদের 3 নম্বরে আছে, তাহলে 3 ওন লিখলাম, ঠিক আছে? 3 ওন, এইটা হচ্ছে আমাদের বেসিক নাম। কি হবে? 2 হাইড্রক্সি পেন্ট 3 ওন। বা আমরা এখানে এভাবেও লিখতে পারি 2 হাইড্রক্সি, খেয়াল করো, এভাবেও লিখতে পারি 2 হাইড্রক্সি পেন্টানোন 3, 2 হাইড্রক্সি পেন্টানোন 3। এইটা কেন? এই যে 2 হাইড্রক্সি পেন্টানোন 3 কেন? কারণ এই যে আমাদের হচ্ছে নাম্বারিং, এটা আমরা চাইলে শেষেও লিখতে পারি, মাঝখানেও দিতে পারি। সাফিক্সের যে নাম্বারিং, এটা চাইলে আমরা শেষেও লিখতে পারি, তারপরে হচ্ছে মাঝখানেও দিতে পারি। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, এবার আসো পরে দেখো, এইটার ক্ষেত্রে নামকরণ পারবা? এইটার ক্ষেত্রে নামকরণ পারবা? এটার ক্ষেত্রে নামকরণ কি আসবে বলো, কেউ একজন বলো। এইটার ক্ষেত্রে আমাদের নামকরণ কি আসবে, কেউ একজন বলো। এটা দেখি, আমি তোমাদের একটু এটা হচ্ছে করতে দিই, দেখো কে কে দেখি উত্তর লিখতে পারে, অপেক্ষা করি, কে দেখি উত্তর লিখতে পারে, তোমাদের কমেন্ট পড়ি দেখি কে উত্তর লিখতে পারে। এটা লেখো দেখি। তোমরা কমেন্টে পারতেছো না কেন? ক্লাস কি করতেছো না? ক্লাস না করলে কি হবে? ক্লাস না করলে তো হবে না। দেখো, এইটা হচ্ছে ব্যতিক্রম। এটা ব্যতিক্রম কেন? কারণ হচ্ছে
খেয়াল করো আমরা যখন এই কার্বন কার্বন দ্বিবন্ধন পাচ্ছি, কার্বন কার্বন দ্বিবন্ধন পাচ্ছি, তারপরে COOH পাচ্ছি, এই দুইটা যখন আমরা কার্যকরী মূলক পাচ্ছি তখন কার্যকরী মূলক হিসেবে আমরা COOH কে বেছে নিব। বাট ডাবল বন্ড কখনো প্রিফিক্সে বসে না, ডাবল বন্ড কখনো প্রিফিক্সে বসাইতে পারবো না। প্রিফিক্সে কে কে বসবে? প্রিফিক্সে সবসময় ক্লোরিন বসে, নাইট্রো বসে, তারপরে হাইড্রক্সি বসে, এই টাইপের, তারপর মিথাইল বসে, এইগুলাকে তুমি হচ্ছে প্রিফিক্সে পাবা। বাট কখনো এই যে অ্যালকিন গ্রুপ, অ্যালকাইন গ্রুপ, এগুলাকে প্রিফিক্সে বসাইতে পারবা না। তো প্রিফিক্সে যদি বসাইতে না পারো তাহলে এই গ্রুপের এই জায়গার ক্ষেত্রে প্রিফিক্স নাই, তাহলে শুরু হবে কি দিয়ে? শুরু হবে হচ্ছে রুট ওয়ার্ড দিয়ে, তারপরে যাবে সাফিক্স। বাট সাফিক্সের ক্ষেত্রে দুইটা সাফিক্স আসবে, সাফিক্সের ক্ষেত্রে দুইটা সাফিক্স আসবে। কিভাবে? খেয়াল করো, প্রথমে আমরা রুট ওয়ার্ড দিব। দেখো কাউন্ট যদি করো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাহলে 4টা কার্বন যদি হয় তাহলে আমাদের নামকরণের সময় বিউট আসে, তাই না? বিউট। এবার বিউটের পরে খেয়াল করো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা কয় নম্বরে আছে? 2 নম্বরে আছে। সো এই 2 নম্বরে যদি থাকে তাহলে এটা কি অ্যালকিন না? তো 2 ইন বসবে, 2 ইন, বিউট 2 ইন, ঠিক আছে? এবার পরে তুমি লিখবা হচ্ছে ওইক অ্যাসিড। কি লিখবা? ওইক অ্যাসিড। তাহলে এখানে আমরা বিউট 2 ইন ওইক অ্যাসিড এরকম পাই। নাম কি পাই? বিউট 2 ইন ওইক অ্যাসিড। হ্যাঁ, তাহলে আমরা এইটা পাইলাম হচ্ছে একটা ব্যতিক্রম নাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই টাইপের ব্যতিক্রম আমি শিখবো কিভাবে? এগুলো তুমি প্র্যাকটিস করতে করতে শিখবা, একদিনে আসবে না। প্র্যাকটিস করতে করতে শিখবা। কিভাবে করলাম আবার দেখাই যে এই জায়গাতে আমরা প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স নিয়মে আসলাম, এসে দেখলাম যেখানে অ্যালকিন আছে আর কার্বক্সিলিক অ্যাসিড আছে। দুইটার ভিতরে কার্বক্সিলিক অ্যাসিড যেটা, এটার পাওয়ার তো সবচেয়ে বেশি, সো এটা আমাদের সাফিক্সে যাবে। প্রিফিক্সে আমাদের অ্যালকিন যাওয়ার কথা, বাট আমরা একটা জিনিস জানি যে প্রিফিক্সে সবসময় ক্লোরো, নাইট্রো, হাইড্রক্সি, মিথাইল এগুলা বসে। অ্যালকেন কখনো বা অ্যালকিন কখনো প্রিফিক্সে বসে না, সেখানে আমাদের প্রিফিক্স নাই। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? রুট ওয়ার্ড দিয়ে। রুট ওয়ার্ড কে যাবে? দেখো 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউট। এরপরে আমরা অ্যালকেন বসাবো 2 ইন, তারপর আমরা বসাবো হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে এখানে আমরা কি পাইলাম বিউট 2 ইন ওইক অ্যাসিড। দ্যাট ইজ দ্য বেসিক নামকরণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বিউট 2 ইন ওইক অ্যাসিড, এই জায়গা থেকে আমরা ক্লিয়ার করছি। ওকে, এই জায়গা থেকে ক্লিয়ার করছি, দ্যাটস ইট। সো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এইবার লাস্টে আরেকটা করো, এইটা করো, এই যোগটা করো তো দেখি পারো কিনা। এই যোগটা করো, এটা কিন্তু অনেকবার আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অনেকবার আসছে, মেইন বইতে আছে। এইটার আমি যদি তোমাকে ভেঙে দিই, প্রথমে CH3 হবে, তারপরে CH, নিচে বসে ক্লোরিন, তারপরে দেখো সি এর নিচে দেখো CH3, ডাবল বন্ড CH2। এই হচ্ছে আমাদের বেসিক যৌগটা, এই হচ্ছে আমাদের বেসিক যৌগ। এবার প্রশ্ন হচ্ছে আমরা এটা করব কিভাবে? এটা যখন আমরা করব তখন আমাদের খুঁজে বের করতে হবে যে কে প্রিফিক্স, কে রুট ওয়ার্ড, কে সাফিক্স। আগে খুঁজে বের করতে হবে প্রিফিক্স কে, রুট ওয়ার্ড কে, সাফিক্স কে। খেয়াল করো সাফিক্স মানে আমার কার্যকরী মূলক, কার্যকরী মূলকে দেখো অ্যালকিন আছে, অ্যালকিন আছে, তার মানে অ্যালকিন আমার হচ্ছে কার্যকরী মূলক হবে, মানে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হবে আমার কার্যকরী মূলক। তাহলে প্রিফিক্সে কে আসবে? দেখো এইটা এবং এইটা, এই দুইটা আমার প্রিফিক্সে আসে। তাহলে ক্লোরো এবং মিথাইল, এই দুইটা আমার প্রিফিক্সে আসে। তাহলে এই দুইটা যদি প্রিফিক্সে আসে তাহলে এখন আমাকে রুট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তাহলে যেই দিকে কার্যকরী মূলক আছে এদিক থেকে নাম্বারিং করো, 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট হয়। এইবারটা 4 কার্বন বিশিষ্ট হইলে এবার তুমি এই যে প্রিফিক্সগুলো আগে লিখো, প্রিফিক্সগুলো আগে লিখো। ক্লোরো যদি বসে তাহলে এই জায়গা থেকে আমি সি পাচ্ছি, আর মিথাইল যদি বসে এই জায়গা থেকে এম পাচ্ছি। তাহলে অ্যালফাবেটিক্যালি কে আগে আসবে? ক্লোরো আগে আসবে, তাহলে এটা আগে আসবে। তাহলে আমরা লিখতে পারবো, আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 3 ক্লোরো, আমরা লিখতে পারবো 3 ক্লোরো। প্রথমে লিখলাম 3 ক্লোরো, তারপর দেখো এই অংশটা মিথাইল কি আসবে? ডট হাইপেন 2, তারপরে আসবে হচ্ছে মিথাইল, 3 ক্লোরো 2 মিথাইল। তাহলে দেখো 3 ক্লোরো 2 মিথাইল, ইয়া গেল, কি গেল? তোমার প্রিফিক্স গেল, পার্শ্ব শিকল গেল। এবার যাবে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডে কে আসবে? বিউট, বিউট লিখলাম,
4 কার্বন বিশিষ্ট যেহেতু বিউট। এবার যেহেতু অ্যালকিন 1, তো তোমার হচ্ছে বিউটিন আসবে, অ্যালকিন, তো বিউটিন সরাসরি তুমি বিউটিন লিখে দিতে পারবা, বিউটিন 1 লিখে দিতে পারবা, বা তুমি এভাবেও লিখতে পারবা বিউট, বিউট তারপরে 1, তারপরে আসবে হচ্ছে ইন। তো 1টা আসলে লেখা লাগে না, 1টা অ্যাডজাস্ট করে দেওয়া যায়, বিউটিন লেখা যায়। সো বিউট 1 ইনও আমরা করে দিতে পারি। তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বিউট 1 ইন। হ্যাঁ ঠিক আছে, বিউট 1 ইন, ঠিক আছে। আমাদের সিয়ামের এবারেরটা কারেক্ট হয়েছে, 3 ক্লোরো 2 মিথাইল বিউট 1 ইন। ওকে, আব্বিরও কারেক্ট হয়েছে, এ বিবিআই, আব্বি, এটা আবার কেমন নাম, এ বিবিআই, আব্বি, আব্বি তো, এফবি, আব্বি, কি রকম নাম, এম ডিআর এফবি, আব্বি, আই ডোন্ট নো, উচ্চারণ পারতেছি না। ওকে, সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? এখন তুমি যেটা করবা, আজকের ক্লাসটা নোট করবা, করার পরে আমি আজকের ক্লাসে যা যা প্র্যাকটিস করাইছি তুমি শুধুমাত্র এইটুকুই প্র্যাকটিস করবা, এইটুকুই প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমরা সমানুতা পড়বো, সমানুতা যখন পড়বো তখন সমানুতা শেষ করে আবার তুমি আরেকবার নামকরণ পড়বা। তারপরে ক্লাসে আমরা তোমার হচ্ছে যে বন্ধন, বিভাজন, বিক্রিয়ার নিয়ম কানুন পড়বো, ওগুলা যখন পড়বো ওগুলা শেষ করে আরেকবার তুমি নামকরণ রিভাইজ দিবা। তখন তুমি মেইন বইয়ে যে একটা দুইটা করে প্রতিদিন এক্সট্রা করে নামকরণ করতে পারো। তারপরে যখন আমরা অ্যালকেন পড়বো তখন তুমি অ্যালকেনের নামকরণ আরেকবার পড়বা, ঠিক আছে। যখন আমরা অ্যালকোহল পড়বো তখন তুমি অ্যালকোহলের নামকরণ আরেকবার পড়বা। সো তোমার মেইন বইতে, বিশেষ করে হাজারি স্যারের বইতে যেই কয়টা নামকরণ করা আছে ওইগুলা তুমি বারবার রিডিং পড়লেই হবে, আর এর বাইরে কিছু লাগবে না। হাজারি স্যারের বইতে যে কয়টা আছে এই কয়টা বারবার রিডিং পড়বো, হাজারি স্যারের বইতে যে কয়টা প্র্যাকটিস আছে ওই কয়টা প্র্যাকটিস করলেই হবে, এর বাইরে কিছু লাগবে না। সো আশা করি পুরা ক্লাসটা তুমি বুঝতে পারছো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী ডেটে আমরা আবার শিখবো, সমানুতা শিখবো। আজকে ক্লাসটা আমরা পুরো নামকরণে গেলাম। সো আমরা ইন্ট্রো পড়লাম একটা ক্লাসে, তারপর হচ্ছে তোমরা নামকরণ পড়লাম একটা ক্লাসে, এরপরে সমানুতা একটা ক্লাসে পড়বো, বিক্রিয়ার কলা কৌশলগুলো একটা ক্লাসে পড়বো, এরপরে আমরা গোত্র ধরে ধরে প্রত্যেকটা এক একটা ক্লাসে এক একটা গোত্রের সমস্ত বিক্রিয়া দেখবো। ওকে, সো আশা করি পুরা ক্লাসটা তুমি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে সেটা গ্রুপে পোস্ট করে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর ব্রেকিং কেমিস্ট্রি বাই হাইজেনবার্গ মানে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে অবশ্যই নোট শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।